ইসরায়েলে ফাতা-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানের। ইরানে হামলা অব্যাহত, আপোষ নয় যুদ্ধ শুরুর বার্তা খামেনির। তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের পর গুরুত্ব থাকবে না বলেই লন্ডনের বৈঠক পছন্দ হয়নি একটি দলের, বললেন মির্জা ফখরুল। বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরান। পাশাপাশি তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইসরায়েলের। 24 ঘণ্টায় 9টি হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনের দাবি, 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে অন্তত 600 জন এবং আহত 1,500-এরও বেশি। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক ব্যক্তি এবং 126 জন নিরাপত্তা কর্মী হিসেবেও দাবি করা হয়েছে। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাত ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। তীব্র ও ভয়াবহ হয়ে উঠছে দুদেশের সংঘাত। জায়নবাদীদের সাথে কোনো সমঝোতা নয়। ইরান কোনো দয়া দেখাবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 6 দিনের অপেক্ষার পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হাইপারসনিক ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের বহু স্থাপনা। তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করেছে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার। ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়েছিল সেগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। গেল একদিনে 9 বার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের একাধিক সামরিক স্থাপনায় দফায় দফায় হামলার দাবিও করেছে দেশটি। তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবির পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েনের তথ্য দিয়েছে ইসরায়েল। এদিকে খামেনির অবস্থান জানেন এমন দাবি করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হলেও মার্কিন প্রযুক্তির তুলনায় তা দুর্বল। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েল ও ইরানের বেপরোয়া সংঘাত দুদেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইন। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে এসএসএফ এর 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী হলেও এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সন্তুষ্টি জানিয়ে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ার কারণে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে থাকে। এ ব্যাপারে এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ এর উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল
যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলেই এখন একটি দলের গুরুত্ব আছে। নির্বাচনের পর নতুন সরকার আসলে দলটির গুরুত্ব থাকবে না বলেই ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে পছন্দ করছেন না বলে মনে করেন তিনি। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দলটি নারাজ হয়েছে বলেই মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে যায়নি। জনগণের ভালোবাসা অর্জন করে ভোটে জিততে হবে বলেও জানান তিনি। বলেন, আওয়ামী লীগকে কখনোই নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগ প্রমাণিত তারা খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত। তাদের কাউকেই বিএনপিতে নেওয়া যাবে না বলেও নির্দেশ দেন বিএনপি মহাসচিব। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না ভালো মানুষ, তাদেরকে বাছাই করে দলে নিতে হবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সাথে নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের রিজভী বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করছে তাদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি এমন প্রশ্ন তার। তিনি বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, আলাপ আলোচনা করেই তার সমাধান করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সংকট এখনো কাটেনি, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত বছর জুলাই আগস্টে একটি দুনিয়া কাঁপানো আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার তার যে দুঃশাসন, সেই দুঃশাসন আর টিকিয়ে রাখতে পারেনি, তাকে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকে কিছুটা মুক্ত বাতাস দিতে পারছি। আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ভোটের জন্য উন্মুখ। বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিএনপি নেতারা। তাদের আশা, নির্বাচিত সরকার এলে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান আরও বেশি কার্যকর হবে। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তি ফিরেছে অনেকটাই। আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একমত অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। জনগণের 17 বছরের আকাঙ্ক্ষা একটি গ্রহণযোগ্য নির্বাচন। ভোট যত দ্রুত হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার তত দ্রুত কাজ শুরু করতে পারবে বলে মনে করেন বিএনপি নেতারা। গণসংযোগ, সভা সমাবেশের পাশাপাশি গণমুখী কর্মসূচি নিয়ে তারা মাঠে রয়েছেন। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের 17 বছরের আকাঙ্ক্ষা একটি ভোট দিবে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দেওয়ার অপেক্ষা আসে। বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিবে সেই
জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমরা মনে করি বাংলাদেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং যে আইনশৃঙ্খলার যে অবনতি, সেই সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। সব ধরনের নির্বাচনী প্রস্তুতি রয়েছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি রক্ষা করবে বিএনপি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেহেতু তিনি আগেই কমিট করেছেন যে আমাদের আন্দোলনের সাথী যারা সমমনা দলসমূহ যাদেরকে নিয়ে আমরা এই স্বৈর সরকারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, নির্বাচনে নিশ্চয়ই তাদেরকে উপযুক্ত স্থান দেওয়া হবে এবং বিএনপি যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয় তাহলে সরকার গঠনের সময় এই সব সমমনা দলগুলোর থেকে প্রতিনিধি নেওয়া হবে এবং একটি জাতীয় সরকার বিএনপি গঠন করবে। এটি আমাদের চেয়ারপারসনের কমিটমেন্ট এবং আমরা মনে করি যে নির্বাচনের পরে এই কমিটমেন্টে আমরা থাকবো, স্থির থাকবো। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মী সমর্থকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা চলছে। মুলতবি আলোচনায় অংশ নেয় বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গতকাল অনুপস্থিত থাকলেও আজ আলোচনায় অংশ নিয়েছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। বুধবার সকালে দ্বিতীয় ধাপের সংলাপে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয়ক কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে। এর আগে মঙ্গলবার সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় সবকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রশ্নে নিজেদের যুক্তি তুলে ধরেছেন। তবে কমিশনার বরাবর চলছে, নির্বাচন কমিশন স্বাধীন না হলে আওয়ামী লীগ সরকারের মতোই ভয়ঙ্কর রূপ নেবে পরবর্তী ক্ষমতাসীনরা। একই সাথে জাতীয় সনদ প্রকাশ করা হলে তা বাস্তবায়নে আলাদা কার্যালয় গঠনের দিকেও রাজনৈতিক দলগুলোর দৃষ্টি রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের পর ব্রিফ করছেন বিভিন্ন দলের নেতারা। দর্শক, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। সেটা এই মুহূর্তে অপ্রয়োজনীয়। আমরা জানেন যে আমরা প্রত্যেকেই জানি যে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা আছি। একটা সুষ্ঠু নির্বাচন হলে একটি রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং সেই রাজনৈতিক দলটাকে কিভাবে হাত পা বেঁধে দেওয়া যায়, অনেকের মধ্যে সে ধরনের একটা প্রচেষ্টা আছে। তার মধ্যে এনসিপি, আমার মনে হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা এনসিপির কথাটাই বেশি শুনছেন, তারা তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। এবং আমরা যে বক্তব্য উপস্থাপন করছি যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে এই ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। আমরা মনে করছি যে এই প্রস্তাবের কোনো সারবত্তা নাই। অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে সে সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত আছেন। এমন অনেকে আছেন এখানে ফ্যাসিবাদ বিরোধী অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে 18 সালের পর থেকে তারা ফ্যাসিবাদের আশ্রয় ছিলেন। তারা আজকে এখানে এসে মহান গণতন্ত্রী সাজার চেষ্টা করছেন। জি 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 এখানে পুরো ব্যাপারটা যেভাবে যে 8 জন বা 11 জনের নাম প্রস্তাব করা হচ্ছে, এর মধ্যে অধিকাংশ হইল যে বিরোধী দলের ডেপুটি স্পিকার, বিরোধী দলের উচ্চ কক্ষের ডেপুটি স্পিকার পদগুলো এমনভাবে সাজানো হচ্ছে যে সেখানে সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা আছে যে নোবডি ক্যান বি এ ফিলোসফার ইনটু অ্যান এমটি স্টোমাক, মানে খালি পেটে দার্শনিক হওয়া যায় না। আমাদের পেট এখন খালি,
তবুও তোমাদের আরক্ষণ অপেক্ষাতে কষ্ট হবে, সেজন্য আমরা আসছি। দুটা বিষয়, প্রথম হচ্ছে আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কনক্লুশন হওয়ার মতো জায়গায় আমরা পৌঁছাইনি। সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসির ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে। এটা কিছুটা অসমাপ্ত আছে, আমাদের বক্তব্য এখনো সেখানে হয়নি, কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আন্দোলনের মাধ্যমেও নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এমন অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবিলম্বে দুদক যেন পদক্ষেপ নেয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। এই আন্দোলনের জন্য সরকারকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বেন না তারা। দ্রুত সময়ে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি আবারও জানেন বিএনপির এই নেতা। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, আইনি এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। জাতীয় বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেট পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য উদাহরণ সৃষ্টি করে যেতে পারল না। এটি হতাশার, নিরাশার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় এসব বলেন বক্তারা। রাজধানীর এক হোটেলে জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনার আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটে সমাজে সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগ না নিয়ে উল্টো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়া হোক বা না হোক তাতে কিছুই যায় আসে না। এনবিআর যা করবে তা আগে থেকেই সেট করা থাকে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়ও চাকরিজীবীদের 10-15% বেতন বাড়ানোর উদ্যোগের কড়া সমালোচনা করেন ব্যবসায়ীরা। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এছাড়াও পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম ময়নুল ইসলামের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এদিকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মিরপুর এলাকায় জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে হাজিরের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকালে গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং জুলাই হত্যা মামলার সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রিয়ার অ্যাডমিরাল সোহাইল উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা, সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসরায়েলে ফাতা 1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানের। ইরানে হামলা অব্যাহত, আপোষ নয় যুদ্ধ শুরুর বার্তা খামেনির। তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের পর গুরুত্ব থাকবে না বলেই লন্ডনের বৈঠক পছন্দ হয়নি একটি দলের, বললেন মির্জা ফখরুল। জামাত সহ কয়েকটি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।